প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। জানা গেছে, জুলাই সনদ ইস্যু ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হয়। সন্ধ্যা ৭:15টার দিকে বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নিরপেক্ষতা, নির্বাচন আয়োজন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার, তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আমরা দেখলাম বৈঠকের মধ্যে শেষ হয়েছে, তো বৈঠকের বিষয়ে আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সাবরিনা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন। এই ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এর মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত করার বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রশাসনে যে ফ্যাসিবাদের দোষর আছে, বিশেষ করে বিচার বিভাগে যে ফ্যাসিবাদের দোষর গেল 15 বছরে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন নিরপেক্ষ বিচারক যেন সেখানে নিয়োগ দেওয়া হয়, সে বিষয়ে বিএনপি প্রস্তাব দিয়েছে। এছাড়া এর বাইরে বর্তমানে যে পুলিশে নিয়োগ হচ্ছে বা সামনে হবে, এই পুলিশে নিয়োগ যেন নিরপেক্ষ হয়, সে বিষয়টিও প্রস্তাবনায় রাখা হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে যে প্রশাসন আছে, অর্থাৎ জেলা পর্যায়ে যে প্রশাসন আছে, সেখানে যেন নিরপেক্ষ ব্যক্তিদেরকে নির্বাচনকালীন দায়িত্ব দেওয়া হয়, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে। এছাড়া সরকারের মধ্যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দোষর থাকে, আওয়ামীপন্থী থাকে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারকে আজকে বিশেষভাবে অনুরোধ বা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এছাড়া আর আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আজকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে এই বিষয়ে এখনও আমাদেরকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমরা ধারণা করছি কিছুক্ষণ পরে হয়তো প্রেস সচিব এখানে বক্তব্য দিবেন, সেক্ষেত্রে আমরা সরকারের বক্তব্যটা আমরা দর্শককে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সাবরিনা সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য হলে সুযোগ পেয়ে যাবে ফ্যাসিস্টরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সংবাদ সম্মেলন। কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের। একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির নামে কোনো রাজনৈতিক দল নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। অন্যদিকে রাজধানীর গুলশানের একটি হলরুমে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে অংশ নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার জরুরি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয়, এটা লিগ্যাল ইস্যু আছে, এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে। এদিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করতে আসেন সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ETIতে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান CEC। বলেন, নির্বাচনে AI এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন আরও বলেন, অপতথ্য রোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তাও নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে বলে জানান তিনি। We are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব কাজ করছিলাম। এটা নিয়ে আজকে ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি, এবং আমাদের যে IFS এবং UNDP ইজ এক্সটেন্ডিং ফুল সাপোর্ট টু আস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা সত্য নয়। এটি ছাড়া চুক্তি ও প্রকল্পের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। আশুগঞ্জ আগরতলা করিডোর নামে কিছু নেই। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আদানি বিদ্যুৎ নিয়ে যেটি বলা হয়েছে তা মোটামুটি ঠিক রয়েছে। এটি পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে। এই চুক্তি আসলে বাতিল করা হয়েছে, বেশ কিছু পুনর্বিবেচনা পর্যালোচনা চলছে। এটা আমার মনে হয় যেসব আলোচনা চলছে এগুলি সম্বন্ধে আপনারা মোটামুটি জানেন। সেগুলি নিয়ে আসলে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলির তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া। আদালতকে তিনি জানান, সাংবিধানিক ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এর ফলে পরবর্তীতে বিতর্কিত একতরফা নির্বাচন হয়ে অবৈধ সরকারের হাতে দেশ পরিচালিত হয় বলেও মত দেন তিনি। এই আইনজীবী আরও বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হতে পারে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত। কিন্তু বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে অসাংবিধানিক ঘোষণা করে, তারা এইগুলো বিবেচনায় আনেন নাই।
যেটা কিভাবে আসলো এবং এটা বাতিল করার ফলাফল কি দাঁড়াবে, কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে 1400 মানুষকে হত্যা নির্দেশনা দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নির্দেশনা দেননি তিনি। জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এদিকে গুমের মামলায় 30 আসামিকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা রয়েছে। এসএম আরিফের রিপোর্ট। গুমের মামলায় পরোয়ানাভুক্ত 30 আসামিকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা রয়েছে। এর মধ্যে 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় সেনা সদর, যদিও তাদেরকে গ্রেফতারের কোনো তথ্য নেই প্রসিকিউশনের কাছে। যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয়, তবে কারা কর্তৃপক্ষ, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। যুক্তি উপস্থাপনকালে তিনি জানান, জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কিংবা হত্যার নির্দেশনা দেননি শেখ হাসিনা। সুপিরিয়র স্ট্যাটাস হিসাবে শেখ হাসিনা কোনো ষড়যন্ত্র করেন নাই, ষড়যন্ত্র পরিকল্পনাও করেন নাই এবং সরাসরি এইভাবে কোনো নির্দেশনাও দেন নাই। এই মামলায় অবশিষ্ট যুক্তিতর্কের জন্য বুধবার বেলা 12টা পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ত্রিভুজ প্রেমের গল্পেই হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদকে। একথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, টিউশন ছাত্রী বর্ষার পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বংশাল থানায় নিহতের পরিবারে দায়ের করা মামলায় জড়িত বর্ষাসহ সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 3 আসামি। মিফতা গালিবের রিপোর্ট। ত্রিভুজ প্রেমের গল্পে প্রাণ দিতে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে, এমনটাই মনে করে পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, টিউশন ছাত্রী বর্ষার পরিকল্পনায় হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদকে। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল, দুইজনের কাছে 2টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে সে গলা ডান সাইডে এই জায়গাটায় পোস্ট মারছে। সম্পর্কে টানাপোড়েনের মাঝেই 19 অক্টোবর বিকেলে বলি হতে হয় জোবায়েদকে। যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে। এদিকে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় বর্ষা ও মাহির সহ হত্যাকাণ্ডে অভিযুক্ত 3 আসামিকে। তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
টানা 10 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও নানা কর্মসূচির পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া ভাতা 15% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির পর সরকারের সিদ্ধান্ত মেনে বুধবার থেকে শ্রেণীকক্ষে ফেরার সিদ্ধান্ত জানান তারা। বাকি দাবিগুলো আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলে জানান শিক্ষক নেতারা। মিফতা গালিবের আরেকটি রিপোর্ট। গত 12 অক্টোবর থেকে বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধি সহ কয়েকটি দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। এই শিক্ষকদের হাত ধরে আগামীতে যে সকল শিক্ষার্থীরা বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা শিক্ষকদের মর্যাদা সবার আগে নিশ্চিত করবে। আমাদের কথা হচ্ছে যে রাজনীতি পরে, শিক্ষকদের দাবি আগে পূরণ করতে হবে এবং এটার জন্য নির্বাচনের পরে অপেক্ষা করার কোনো দরকার নাই, এখন এটা পূরণ করা যায়। মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। ভবিষ্যতেও সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে এমনই প্রত্যাশা করেন তারা। এটিকে শিক্ষকদের বিজয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাবো না, বলছিলাম কিনা? দাবি দেওয়া পূরণ হয়েছে, কিন্তু আমরা যেটা পুরোটা চেয়েছি সেটা হয় নাই। তারপরে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা আমাদের নেতৃবৃন্দ সেটা মেনে নিয়েছে, আমরাও সেটাকে খুশি মনে মেনে নিয়ে আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব। পরে যে 15% শর্ত সাপেক্ষে দিয়েছে সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে। শিক্ষকদের দাবিগুলোতে যৌক্তিক উল্লেখ করে সরকারের সামর্থ্যের কথা উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষকদের দাবি মানার পরেও শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করে সরকার। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল যে 5% থেকে 7% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত সুনিশ্চিত কারণ জানা যাবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। শনিবার এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে কার্গো ভিলেজের আমদানি বিভাগে লাগা আগুন দীর্ঘ 22 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল এলাকায় আগুনের ঘটনাটা ঘটে। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে, পেয়েছি, ততটুকু বলবো। বাদ বাকিগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 253 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 814 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 277 জন, ঢাকা বিভাগে 124 জন, বরিশাল বিভাগে 126, চট্টগ্রাম বিভাগে 114, খুলনা বিভাগে 41, ময়মনসিংহ বিভাগে 46, রাজশাহী বিভাগে 40, রংপুর বিভাগে 41 ও সিলেট বিভাগে 5 জন ভর্তি হয়েছেন। সূর্যের দক্ষিণায়নের কারণে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান। বলেন, সূর্যের ব্যাপ্তিকালের ধীরগতি হওয়ায় আগামী 23 নভেম্বর পর্যন্ত গরম অনুভূত হবে। এরপর সারা দেশে কিছুটা বৃষ্টি হলেও আবার একই গরম অনুভূত হতে পারে। আজকে সকালে ওয়েস্ট বঙ্গোপসাগর যেটা, সেখানে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটার প্রভাবে আগামী 23 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে। তো শেষের দিকে
সারা দেশেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে পরিমাণে খুব কম। গত 12 বছরে বাংলাদেশের সড়কে প্রাণ হারিয়েছেন 1,16,000-এরও বেশি মানুষ। ইসরায়েল, ফিলিস্তিন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিলিয়ে নিহতের সংখ্যার চেয়ে এটি বেশি বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে দুর্নীতি, অনিয়ম ও সরকারের ভুল নীতির কারণেই সড়ক আজ মৃত্যুকূপে পরিণত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ইলিয়াস মাদবর জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার আগে সড়কে 20% মানুষের যাতায়াত থাকলেও এখন তা দাঁড়িয়েছে 80%। সড়কে মানুষের যাতায়াত বাড়ার কারণে দুর্ঘটনাও বেড়েছে 80%। তথ্য মতে গত 12 বছরে বাংলাদেশের সড়কে প্রাণ হারিয়েছে 1,16,000-এরও বেশি মানুষ। এ বিষয়ে তথ্য জানাতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দুর্নীতি ও সরকারের ভুলনীতি সড়কে গণহত্যার জন্য দায়ী বলছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিবহন মালিক, শ্রমিক ও কতিপয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে সড়কে বিশৃঙ্খলা, নানান কারণে বিগত এক যুগে দেশে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 67,890টি সড়ক দুর্ঘটনায় 1,16,726 জন নিহত হয়েছে, 1,65,021 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে 12 দফা সুপারিশ তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। হারিয়ে যাওয়া নৌ এবং রেলপথ সড়কের সাথে সমন্বয় করে সমন্বিত যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজি ও অনিয়ম, দুর্নীতি, মালিক শ্রমিকদের দৌরাত্ম্য বন্ধে পরিবহন খাত আপাদমস্তক সংস্কার করতে হবে। ঢাকা, চট্টগ্রাম সহ প্রতিটি বিভাগীয় শহরে সরকারি উদ্যোগে পাতাল মেট্রো রেল, মাস ট্রানজিট, পাতাল মেট্রো রেল এর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য পেলেও দেশের হাসপাতালগুলোর চিত্র বলছে হতাহতের সংখ্যা কয়েক গুণ বেশি। সড়ক ও জনপদ, এমনকি হাইওয়ে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। কাজের একটা